প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আমাদের এই আয়োজন আপনারা দেখে থাকেন। আমি বরাবরের মতো কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আছেন, আপনারা নিশ্চয়ই ব্রেকিং নিউজে দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন শুরু ঘোষণা করেছেন কে এম নুরুল হুদাকে, এবং আপনারা দেখছেন, এবং আমরা সরাসরি সেই ব্রিফিংটিতে আপনাদের একটু নিয়ে যেতে চাই। এখনো সেটি প্রায় শেষ পর্যায়ে, আমরা একটু শুনে তারপর আমরা আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে ফিরে আসবো। নাম প্রস্তাব এসেছে এবং সেগুলি গ্রহণ করেছে। এই নামগুলি কোন দল থেকে কোন নামগুলি প্রস্তাব এসেছে সেটা কি বলা সম্ভব কিনা? এটা মানে এক একটি নাম অনেকগুলো দলের কাছ থেকে এসছে, মানে নামগুলো প্রায় কমন। তবে এটা আমাদের মানে এক্সারসাইজ করে দিতে হবে, সময় লাগবে কার কোন নামটা আর কি। গ্যাজেটের জন্য চলে গেছে, আজকে হয়ে যাবে। জি, হ্যাঁ, 128টি নামের মধ্যে এই নামগুলো আছে। এই 5 জন আছে। আশা তো করি এখানে আপনার বড় বড় সব দলের নামই আছে, মানে আশা করি ইনশাল্লাহ। 128। ওই একটা দল আমাদের নির্দিষ্ট সময়ের পরে নাম দিয়েছিল, তাদের সহ। তা আমরা এখানে শেষ করি। আচ্ছা, ওটা রেকর্ড দেখতে হবে। না, এটা এক্স্যাক্টলি আমার মনে আসছে না এই মুহূর্তে। তবে বড় দুইটা দল না, অন্য দল এর মধ্যে জনাব মাহবুব তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব। আরেকটা নাম মহামান্য অনুমোদন করেন নেই, কিন্তু ছিল ডক্টর তুফাইল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। নাম ওভাবে কালার করা ঠিক হবে না। বিএনপি দিলেও নামগুলো কিন্তু নির্দলীয় হিসাবে আসছে। আওয়ামী লীগের প্রস্তাবিতের মধ্যে বেগম কবিতা খানম, অবসরপ্রাপ্ত দায়রা জজ, আর একজন দেখতেছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক সদস্য পরিকল্পনা কমিশন। হয় না, কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে দুটো নাম আসছে। তাদের মধ্যে একজন আওয়ামী লীগের, একজন কবিতা খানম, আর বিএনপির একজন তার মাহমুদ তালুকদার। এটা দেখতে হবে, একটু রেকর্ড চেক না করে বলা মুশকিল, মানে আমার মেমোরিতে নাই এই মুহূর্তে। এটা আসলে সার্চ কমিটি করেছে, তো আমরা তো মানে নেপথ্যে ছিলাম, মানে দূরে থেকে। না না না, প্রশ্ন সার্চ কমিটি স্বাধীনভাবে কাজ করেছে। আমরা যখন যা চেয়েছি তা দিয়েছি, সাপোর্ট হলো সাচিবি। তো আমি শেষ করি। আমি আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনারা এই প্রক্রিয়ার সাথে আগাগোড়াই জড়িত ছিলেন এবং আমাদের উৎসাহ জুগিয়েছেন, এবং আপনারা জনগণকে যা যা আমাদের জানানোর বিষয় ছিল তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এবং ব্যাপকভাবে এটাতে জনমত তৈরিতে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সরাসরি সম্প্রচার দেখছিলাম যে সার্চ কমিটি নিয়ে যে নতুন রাষ্ট্রপতি যে যাদেরকে নিয়োগ দিয়েছেন, এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে কারা কারা হয়েছেন, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আসলে খুব বেশি আলোচনা করতে চাই না, কারণ এগুলো একটি রাষ্ট্রীয় বিষয় কিংবা সাংবিধানিক বিষয়। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমরা বাংলাদেশ যে সমস্ত বিষয়গুলো এগিয়ে যাচ্ছে, কিংবা বাংলাদেশে যে চলমান বিষয়গুলো আছে, আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরুজ্জিন সেনগুপ্তর তার শেষকৃত্য অনুষ্ঠান চলছে, এবং সেগুলো নিয়েও আমরা হয়তো একটু কথা বলবো। এবং এই মুহূর্তে আমার সহকর্মী মফিদুল তপু সেই দিরায়ে একেবারে সেই যেই জায়গাটিতে তার শেষকৃত্যানুষ্ঠান চলছে,
আমরা একটু ঘুরে আসতে চাই, দেখাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে আছেন বা যাদের আমরা কথা শুনবো সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে। আমরা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তিনি তার বাসভবনে আছেন, আমরা তার সাথে সরাসরি সংযুক্ত হব। আমাদের সঙ্গে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি স্যার আছেন এবং অনেকদিন পর আমরা স্যারকে পেয়েছি, তার আমরা কথা শুনবো। আমরা অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নান এমপি আছেন, তিনি আজকে সারাদিন সেখানে ছিলেন, সেগুলো নিয়েও কথা শুনবো। এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর A.K.M. শাহনেজ স্যার, তার কথাও আমরা শুনবো। আমরা একটু শুনে আসবো আমার সহকর্মী মফিদুল হক তপু, যিনি এই মুহূর্তে দিরাইয়ে আছেন, আমরা তার সঙ্গে একটু যোগাযোগ করবো। তপু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং যে কথাটি বারবার আমরা বলার চেষ্টা করছিলাম যে অসাম্প্রদায়িক রাজনীতি কিংবা এই মুহূর্তে বাংলাদেশের যে ভাবনা বা বাংলাদেশ যে বিষয়গুলো নিয়ে ভাবছে, আমরা কিছুক্ষণ আগে সার্চ কমিটির কথা শুনলাম, কিন্তু তাকেও ছাপিয়ে সুরঞ্জিত সেনগুপ্তকে আমরা শ্রদ্ধা জানাতে চাই। সেই জায়গাটি কি দেখছেন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে কি বলছে, কি করছেন? আপনি যেমনটি বলছিলেন যে মানুষ অসাম্প্রদায়িক চেতনার কথা শুনতে চায়, অসাম্প্রদায়িক চেতনার কথা বলতে চায় এবং সুরঞ্জিত সেনগুপ্তকে যদি বর্ণনা করতে হয় তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা, তাহলে প্রথমে যে কথাটি বলতে হবে সেটি হচ্ছেন তিনি একজন সম্পূর্ণ অসাম্প্রদায়িক মানুষ। সারা জীবন তিনি এই অসাম্প্রদায়িকতার পক্ষে, অসাম্প্রদায়িকতার জন্য লড়াই করেছেন। তিনি নিজে অসাম্প্রদায়িক ছিলেন, তার প্রমাণ আজকে আমরা এই তার দিরাই সাল্লা, তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় এসে পেয়েছি। সিলেটেও আপনারা দেখেছেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে শহীদ মিনার তাকে শ্রদ্ধা জানানোর জন্য। সাল্লাতেও একই অবস্থা। দিরাইতে যখন তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি ল্যান্ড করলো একটি খোলা মাঠে, সেখানে হাজারো মানুষের ভিড় এবং তারা তাকে রীতিমতো পূজনীয় একজন ব্যক্তিকে যেভাবে নিয়ে যায় ঠিক সেভাবেই তাকে বহন করে নিয়ে আসলেন। প্রথমে তার প্রতিষ্ঠিত একটি মন্দিরে নিয়ে যাওয়া হলো তার মরদেহটি, যেটি তিনি মৃত্যুর আগে যেটি তার উদ্বোধন করে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি শেষ পর্যন্ত করে যেতে পারেননি, সেটি উদ্বোধন করা হলো তার মরদেহ দিয়ে। এরপরে তার মরদেহটি নিয়ে আসা হয় তার বাসার ঠিক পাশেই একটি খোলা মাঠ রয়েছে, সেই মাঠে সেখানে অস্থায়ী একটা মঞ্চ করে সেখানে এই দিরাই সাল্লা শুধু নয় তার আশেপাশের অনেক জায়গা থেকেই মানুষজন এসেছেন, তারা পুষ্পমাল্য দিয়ে তার কফিনে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে আমরা দেখেছি, কথা বলেছি, সাক্ষাৎকার নিয়েছি এমন অনেক মানুষের, তাদের মধ্যে অনেকেই ছিলেন যারা হয়তো আওয়ামী লীগ করেন না, তারা বিএনপি, অনেকে কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জাসদ করেন কিংবা অন্য কোনো দলের কেউ বামধারা রাজনীতির সঙ্গে জড়িত, এরকম মানুষজনরাও কিন্তু এসেছিলেন এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, আমি দু একজন নাম বলতে পারি, সাবেক চেয়ারম্যান, তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রয়োজন হলে আবারও আপনার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আছেন, আমরা হয়তো তার সঙ্গে যোগাযোগ করব এবং তিনি হয়তো কেন বলছি অবশ্যই তার সঙ্গে যুক্ত হব। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন এবং আপনি যেমনটা দেখছিলেন যে সার্চ কমিটির নাম ঘোষণা করা হয়েছে, সেই সম্পর্কে একটি মন্তব্য তিনি করেছিলেন। মন্তব্যটি এরকম যে আসলে দুটি জিনিস, দুটি কথা। এক হচ্ছে এই যে রাজনৈতিক সিদ্ধান্ত একটি, যে একটা দেশের নির্বাচন কমিশন কেমন হবে, কারা হবে, এবং সেটি যে অরাজনৈতিক মানুষের কাছে ছেড়ে দেয়া, মানে সেটি কতটা যৌক্তিক একটি ব্যাপার। আবার মানে দল ব্যক্তিদের নাম তুলবে যে এদেরকে এই কমিটি থেকে নিতে হবে। এবং যেমনটা আপনি দেখছিলেন যে মন্ত্রিপরিষদ সচিব বলছিলেন যে বিএনপি সমর্থিত মাহবুব তালুকদার, তিনি বিএনপির সমর্থিত, তারা তার নাম দিয়েছে। আবার আওয়ামী লীগ যাদের নাম দিয়েছে, কবিতা খানম নাম দিয়েছে। এই যে দল, মানে এই বিষয়গুলি তো সাংবিধানিক পোস্ট, এখানে তো দলের ব্যাপারগুলো কখনোই আমরা দেখিনি বা ছিল না। মানে আমি সুরঞ্জিত সেনগুপ্ত তার আলোচনা এবং প্রাসঙ্গিক হয়তো হবে, সে কারণে এই প্রশ্নটি আপনাকে করলাম। দেখুন, শ্রী সুরঞ্জিত সেনগুপ্তর সাথে আমার পরিচয় 1972 সাল থেকে। তখন থেকে তার সাথে যে পরিচয়, পরে সখ্যতা এবং সহযোগী হিসাবে তার সাথে কাজ করার যে সুযোগ আমি পেয়েছি, তার ভিত্তিতে আমি বলতে চাই যে সুরঞ্জিত সেনগুপ্ত তিনটি ক্ষেত্রে এবং বিষয়ে আমাকে মুগ্ধ করেছেন। প্রথম, তিনি সম্পূর্ণ অসাম্প্রদায়িক লোক ছিলেন। দ্বিতীয়,
তিনি আইনের শাসনে বিশ্বাসী ছিলেন এবং আইনের শাসনে বিশ্বাস রেখে তিনি বলেছিলেন যে আইনের শাসন হবে গণতান্ত্রিকভাবে প্রণীত আইনের শাসন, কোনো স্বৈরতান্ত্রিক কর্তৃপক্ষের প্রণীত আইন নয়। আর সর্বশেষ যে কথা আমি বলতে চাচ্ছি, তার সকল আচরণে কথা প্রতিভাত হয়েছে সকল সন্দেহের ঊর্ধ্বে যে তিনি একজন স্বদেশ প্রেমিক ছিলেন। তার স্বদেশ প্রেম সম্পর্কে কেউ কোনোদিন কোনো প্রশ্ন উত্থাপন করতে পারেনি। এই তিনটি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার প্রেক্ষিতে যে প্রশ্ন আপনি করেছেন এই তথাকথিত অন্বেষণ কমিটির ফলাফল সম্পর্কে আমি সুস্পষ্ট বলতে চাই যে এই ফলাফল আমাদের মেনে নিতে হবে। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী এদের নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির, এবং রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখেন। এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী আমি মনে করব যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন। তিনি সুস্পষ্ট বলেছেন যে যা সকলের সাথে আলাপ আলোচনা করে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারেন, এবং সেই প্রেক্ষিতে তিনি এবং তার দলের তরফ থেকে তিনি তার ভূমিকা পালন করেছেন। এটা আমি মনে করি একটা ইতিবাচক ভূমিকা। এই ভূমিকা অনুসরণ করে ভবিষ্যতেও আমরা আমাদের নির্বাচন কমিশন গঠন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। একথা বলার পর আমি যোগ করতে চাইব যে রাষ্ট্রপতি তার এখতিয়ার অনুযায়ী সংবিধান অনুসরণ করে এই সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত দেওয়ার প্রক্রিয়ায় জননেত্রী শেখ হাসিনা যথেষ্ট উদারতা দেখিয়েছেন, এবং এই সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সর্বতরফ থেকে সহযোগিতা দেয়া আমাদের জাতীয় কর্তব্য। এই কর্তব্য থেকে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো গোষ্ঠী বিচ্যুত হবেন না বলে আমি মনে করি। স্যার, আমি আপনার কথা শুনবো, আবারও আসবো আপনার কাছে। আমি আমির হোসেন আমু, তিনি তার বাসভবনে আছেন, আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই, কিন্তু তার আগে আরও কিছু বিষয় আছে। স্যার, আপনার কাছ থেকে একটু শুনবো, যেমনটা বলছিলেন যে আপনি তো সারাদিন আজকে সেই এলাকাতে ছিলেন এবং দেখে এসছেন, এবং অসাম্প্রদায়িকতাকে ধারণ করা বা সেটিকে নিয়ে রাজনীতি করা বা সাধারণ মানুষ আমার সহকর্মী, সেখান থেকে কিন্তু তিনি বলছিলেন যে একেবারে দলমত নির্বিশেষে সেই ব্যাপারগুলো কিন্তু থাকছে। সব কিছু মিলে স্যার আমরা কি শিখবো সুরঞ্জিত সেনগুপ্তের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে। উনার বাড়ির পাশে আমার বাড়ি, 5-6 মাইলের মধ্যে, এবং হাওড় এলাকায়। ওনার সঙ্গে পরিচয় আমার পরে হয়েছে, কিন্তু নামের সঙ্গে পরিচয় বেশ আগেই ছিল, কারণ আমার এলাকায় উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে আমরা যখন চাকরি বাকরি করতাম মানে প্রথম দিকে, তখন তার নাম শুনতাম, এবং মোটামুটি একটা ধারণা ছিল যে উনি প্রগতিবাদী, বাম ঘেঁষা ইত্যাদি ইত্যাদি। অতটা গভীরও জানতাম না, বাট এই ধরনের একটা ধারণা ছিল আমার এলাকায়। এবং তো বয়সে তরুণ ছিলেন, প্রথম সংসদে বোধহয় একাই বিরোধী দলের একটা ভূমিকা পালন করতে, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলছেন একাই 100 ছিলেন, সেটা ঠিকই। এবং একটা রোমাঞ্চ, একটা আমরা যারা কম বয়সী ছিলাম তখন, তার মতো বয়সের কাছাকাছি একটা রোমাঞ্চ আমাদের মধ্যে আসতো যে হিয়ার ইজ সুরঞ্জিত সেনগুপ্ত। এগুলো প্রাথমিক ধারণা তার সম্বন্ধে। সেকেন্ডলি যেটা স্যার বললেন মধুর আলম সাহেব, যে 3টা বিষয়ে স্বদেশ প্রেম, নিঃসন্দেহে এটা নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। তারপরে তিনি যেটা বললেন আরেকটা বিষয়, যে তার মুক্তিযুদ্ধে তার ভূমিকা, এইটাও সবাই জানেন, এটা রেকর্ডেড। উনি বোধহয় একমাত্র সিভিলিয়ান সাবসেক্টর কমান্ডার, বেসামরিক সাবসেক্টর কমান্ডার একজনই শুধু ছিলেন, এবং সেটা সুরঞ্জিত সেনগুপ্ত। এটা আমার জানা ছিল না, পরশু দিন জানলাম এটা তার সময়, শেষকৃত্যের সময় যখন দক্ষিণ প্লাজায়। ইন্টারেস্টিং একটা কথা বলতে চাই, যে এটা কীভাবে নেবেন। ওনার একটা ইন্টারভিউ আজকে প্রথম আমরা ছেপেছি মিজানুর রহমান খানের, ছোট, আরও হয়তো বড় হলে সুন্দর হতো, খুব ভিতরের পাতায় আছে। উনি একটা মন্তব্য করেছেন, এ দেশে আদর্শিক রাজনীতি করা প্রায় সম্ভব। এ দেশে আদর্শিক রাজনীতি করা কি, আদর্শিক বলতে কি মিন করেছেন গভীরে যাওয়া প্রয়োজন। তো আমি মোটা থেকে তার সঙ্গে আমিও তার সঙ্গে প্রায় একমত। এখানে যে এই মুহূর্তে আদর্শিক অসম্ভব না হলেও ডিফিকাল্ট, এটাই বলতে চাই। আর যেটা বলার প্রয়োজন, যে এই দেশে এই যে অসাম্প্রদায়িকতা আমরা প্রায় বলি, অলসো ডিফিকাল্ট টু বি অসাম্প্রদায়িক, এটা আমার নিজের মত, এটা কোনো ওনার সঙ্গে বা কারোর সঙ্গে নাই। ডিফিকাল্ট টু বি অসাম্প্রদায়িক ফর 2 রিজনস। হোল পরিবেশটা কিন্তু অত্যন্ত গভীরভাবে নিমজ্জিত একটা ধারণায়, ঐতিহ্যগত ভাবে। এর থেকে একজন মানুষ বেরিয়ে আসা প্রচণ্ড চারিত্রিক শক্তির দরকার, সেটা হয়তো সুরঞ্জিত ছিলেন, কিন্তু অনেকেরই আমাদের নেই। এবং এখানে যে অসাম্প্রদায়িকতা প্র্যাকটিস করা
এস্টাবলিশ করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং যদি এইটুকু সম্মান কেউ কাউকে দেয় যে তিনি মোটা পুরাই অসাম্প্রদায়িক ছিলেন, তার জন্য বিরাট পাওনা আমি মনে করি। কারণ এর দিস মোমেন্ট আমার মনে হয় না যে একজন দুজন খুঁজে পাওয়া যাবে যে পুরোপুরি গ্রামাটিক্যাল অর্থে নির্মোহ নির্জলা অসাম্প্রদায়িক। ইট ইজ নট পসিবল ইন দিস কান্ট্রি। এটা আমার নিজের মত। তো এই হলো আমার প্রাথমিক ধারণা। আর সেকেন্ড যেটা আপনি বললেন যে নির্বাচন কমিশন সম্বন্ধে যেটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি নিজে অস্বস্তি ফিল করি। আমি কোনো সাংবিধানিক বিশেষজ্ঞ নই। আমি মনে করি যে গণতন্ত্রের যে ধারা এটাকে একটা ডিসলোকেট করেছে। এটা মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব, তার পাওয়ারের মধ্যে এটা করার, তিনি করবেন। এইটাকে এইভাবে একটা এই কমিটি করো, সার্চ কমিটি লাইক লুকিং ফর এ জব, একটা চাকরি দিব, সার্চ কমিটি করে আমরা রিক্রুট করবো। আমি হয়তো স্যার মানে ভালো বলতে পারবেন, আমি এটা নিয়ে মোটো স্বস্তি ফিল করি না। ইট শোজ এ কাইন্ড অফ ব্যাংক্রাপশন অর পার্ট, এক ধরনের দেউলিয়াপনা। আমাদের একটা সংবিধানের বিধান আছে, মহামান্য রাষ্ট্রপতি নির্ধারণ করবেন, সেটাকে তার উপরে এইভাবে চারদিকে গত কিছুদিন যাবৎ একটা হই হুল্লোড় করে নানাভাবে আই এম নট ভেরি হ্যাপি অ্যাবাউট, বাট আই মাস্ট হবে এজ ই সেড। জনাব মহিউদ্দিন খান এটা মানতে হবে, অবশ্যই মানতে হবে। এটা মহামান্য রাষ্ট্রপতি থেকে এসছে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে এসছে। প্রক্রিয়ার সম্বন্ধে আমাদের দ্বিমত থাকতে পারে, আমার আছে, এটা ব্যক্তিগত আমার মত। এটা সরকারি কোনো বিষয় নয়। একজন ছোটো মন্ত্রী হিসাবেও নই, একজন নাগরিক হিসেবে বলছি আই ডোন্ট ফিল ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এবং আমি মনে করি আমার জানা মতো সামান্য যেটুকু পড়াশোনা করেছি বা অন্যান্য দেশের এই ধরনের মেইন ট্র্যাকটা সরিয়ে নিয়ে এইটা একটা সলিউশনের চেষ্টা করা, এটা গণতন্ত্রের প্রতি বোধহয় শেষ বিচারে বোধহয় এটা নয়, এটা গণতন্ত্রের জন্য এটা মঙ্গলজনক নয় বলে আমি মনে করি। আই উইল এক্সপেক্ট, আমি আশা করবো যে আমরা এটা থেকে বেরিয়ে আসবো এবং আমরা মূলধারা ফিরে যেতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে আসি, মানে বেশ কয়েকটি বিষয় কিন্তু আছে, বিশেষ করে আমাদের অনুষ্ঠানে এসে সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু একই ধরনের মন্তব্য করেছিলেন যে এদেশে আদর্শিক রাজনীতি করাটা কিন্তু খুব কঠিন, মানে সম্ভব কিন্তু বিষয়টি কঠিন। এবং তারপর তিনি কিন্তু বেশ কয়েকটি উদাহরণ দিয়েছিলেন, যে অর্থনীতির কথা বলেছিলেন এবং বলেছিলেন যে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের যাত্রাটি যেভাবে শুরু হলো, কিংবা পাকিস্তান আমল থেকে আমাদেরকে যেভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, কিংবা হিন্দু বলে সাম্প্রদায়িক একটা তকমা বা অসাম্প্রদায়িকতা নিয়ে কাজ করা এত সহজ একটা ব্যাপার ছিল না। কিন্তু তারপরও বলছেন যে 21শে আগস্টের মতো ঘটনা দেশে ঘটেছে এবং সেই 21শে আগস্ট পরবর্তী যে রাজনীতির উত্থান পতন, কিংবা তাদেরকে যে ভাষায় কথা বলা, এই সব কিছু মিলে টিলে আদর্শিক জায়গাটি যেন সবাই স্বার্থের মধ্যে একটা ঘুরপাকের মধ্যে। অতএব এগুলো মানে সম্ভব কিন্তু প্রায়শই কঠিন, এরকম একটি মন্তব্য যেটি আমাদের সঙ্গে জি জি আমরা মানে কি মনে হয় আপনার কাছে আর কি? না, এটা তো আসলে বাস্তব প্রেক্ষিতে তিনি মন্তব্যটা করেছিলেন। তিনি যেটা বাস্তবতায় লক্ষ্য করেছেন, আমরাও যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বিগত অনেক বছর ধরেই বা সাধারণত উত্তরকাল থেকেও যদি ধরি, পূর্বকালও বলতে পারি, যে প্রকৃত অর্থে যে আদর্শিক রাজনীতি আসলে তো ধারণ করবে বিভিন্ন দল, কিন্তু ইন প্র্যাকটিস সেই জিনিসটা ধারণ করেননি কেউ কখনো। দলীয় এক ধরনের দৃষ্টিভঙ্গি চলে আসছে এবং তাকে অনুসঙ্গ করে আর যা যা বিষয় যুক্ত করলে দলীয় জায়গা থেকে সুবিধাগুলো তৈরি করা যায়, সেটা করতে গিয়ে আসলে মৌলিক আদর্শে আর কেউ থাকতে পারেনি। এবং এই যে থাকতে পারেনি বরাবর, এটা তিনি তার যে প্রাজ্ঞ চিন্তা থেকে দেখা থেকে তিনি এটা অনুভব করেছেন এবং অত্যন্ত সৎ একজন বক্তা হিসেবে মন্তব্যটা তিনি সঠিকভাবেই করেছেন। স্যার আমরা শুনবো, কিন্তু আমার কাছে মনে হয় যে আজকে হয়তো সুরঞ্জিত দা আমাদের সামনে নেই, কিন্তু বাট তার যে মন্তব্যগুলো, সেই মন্তব্যগুলো হয়তো আমাদের একটু দেখাতে পারলে দর্শকদের সুবিধা হয়। কিংবা নির্বাচন কমিশনের যে সার্চ কমিটির বিষয়টি, যেটি মান্নান স্যার বললেন, কিংবা মহিউদ্দিন খান আলমগীর স্যার বললেন, কিংবা যাদের নাম আমরা পেলাম, বা দর্শকদেরকেও যদি আমরা একটু জানাতে চাই যে যাদের যেই নামগুলি আমরা পেলাম এই মুহূর্তে, KM নুরুল হুদা এবং আলী ইমাম মজুমদার, এই দুইজনের মধ্য থেকে নুরুল হুদাকে রাষ্ট্রপতি বেছে নিয়েছেন। অন্য যারা হয়েছেন, যেমন বিএনপি যে নাম প্রস্তাব দিয়েছিল তার মধ্যে মাহবুব তালুকদারের নাম ছিল, সেখান থেকে একজনকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন হিসেবে ঘোষণা করা। রফিকুল ইসলাম আছেন একজন, কবিতা খানম এবং সাদাত হোসেন, এই হচ্ছে মোটা দাগে। এবং আমার কাছে যে কথাটি স্যার কিছুক্ষণ আগে বললেন যে আসলে এই বিষয়গুলোকে আমরা কি অরাজনৈতিক হাতে তুলে দিয়ে, মানে এই যে তাহলে যদি প্রশ্ন তুলি যে এই যে আওয়ামী লীগ কবিতা খানমের নাম দিয়েছে, মাহবুব তালুকদার বিএনপির নাম দিয়েছে, তিনি বিএনপির আদর্শিক জায়গাটি তুলে আনার চেষ্টা করবেন, কবিতা খানম আওয়ামী লীগের আদর্শিক জায়গাটি তুলে ধরার চেষ্টা করবেন। আবার সংবিধানে একটা ওত নিতে হবে যে রাষ্ট্রীয় কাজ, সেখানে গোপনীয়তা রক্ষা করতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান দিক। তাহলে ব্যাপারটি একটা গোলমেলে একটা পরিস্থিতি হলো না? আমি তো আসলে সুরঞ্জিত দা যেরকমটি
বলেছিলেন, শুরুতে বলা হলো সার্চ কমিটির ব্যাপারে, বা শ্রদ্ধেয় মান্নান সাহেব যেভাবে বললেন, বিষয়টা তাই। আমি তো বরাবরই যখন থেকে সার্চ কমিটি হচ্ছে ওই রকমই, আজকে একটা কাগজে দেখলাম কার্টুন করেছে সার্চ লাইটের মতো চারদিক দিয়ে, ইত্তেফাকে বোধহয়। তো আসলে বিষয়টা তো তাই, এর কোনো প্রয়োজন আমি দেখি না। দেখেন কেন বলি না, যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি, 2-3 দিন আগেই আমি খুব অবাক হলাম যে বর্ষিয়ান প্রাজ্ঞ রাজনীতিবিদরা একটু রয়ে সয়ে কথা বলতে পারতেন। যেমন বিএনপির মহাসচিবকে দেখলাম, তিনি বলছেন যে শুনেছি, লোকমুখে শুনি যে এরকম, যে এটা এর মতো হবে না, কোনো দলীয় আদর্শ হবে, এই ধরনের কথা শুরু হয়ে গেছে। কিন্তু আমি নিশ্চিত, ভুল হলে খুব খুশি হব, এদেশের রাজনীতির যে প্যাটার্ন, কালকে সকালেই আমরা দেখব সংবাদ ব্রিফিংয়ে সম্পূর্ণ এর অ্যাগেনস্টে কথা উঠবে বিরোধী দল থেকে, বা সরকারি দল তার পক্ষ থেকে কথা বলবে। সুতরাং এটা তো নিষ্পত্তি হলো না, এবং হওয়ার নয়ও আমাদের রাজনীতি যেভাবে চলছে। সুতরাং কেন সংবিধানের পথ ধরেই কেন চললাম না, কেন আবার এত খোঁজাখুঁজির দরকার পড়লো? খোঁজাখুঁজি করে যদি মনে হতো যে না, আমরা সবাই সহনশীল এবং শ্রদ্ধার সাথে দেখি, একসাথে বসেছি, মহামান্য রাষ্ট্রপতি কথা বলেছেন, এগুলোর পরে মহামান্য রাষ্ট্রপতি যা বলবেন তাই আমাদের জন্য মান্য বিষয় হবে, এটা হচ্ছে ভদ্র ব্যাপার। স্যার, আমি যদি একটা রূঢ় প্রশ্ন করি, আমি মহিউদ্দিন খান আলমগীর স্যারকে করতে চাই এই প্রশ্নটি। স্যার, মানে বিএনপি একটা 5 জনের নাম দিয়েছে, আওয়ামী লীগের 5 জনের নাম দিয়েছে। আমি একেবারে সাধারণ সেন্স থেকে, সাধারণ মানুষের প্রশ্ন থেকে করি যে আমার তাহলে এই যে মাহবুব তালুকদার, এটি নিয়ে আমরা গতকালকে শুনবো, এটা আমি লিখে দিতে পারি, কিংবা আমাদের যতটুকু সাংবাদিকতার অভিজ্ঞতা তার আলোকে বলে দিতে পারি, লিখে দিতে পারি। কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি যে যারা নির্বাচনে এলো না, নির্বাচনে সহিংস ঘটনা ঘটালো, কিংবা এতগুলো মানুষের প্রাণহানি ঘটালো, স্কুল পোড়ালো, বাসে অগ্নিসংযোগ করলো, তা সেই দলের প্রতিনিধি আমার নির্বাচন কমিশনে নিতে হবে কেন? এটা কি গণতন্ত্রের বিউটি? এই যুক্তিতে কি স্যার আপনারা বলবেন? আমরা আপনার কাছ থেকে উত্তর শুনবো, আপনি ভাবতে থাকুন। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের, এবং আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আছি, আপনারা এই মুহূর্তে বাংলাদেশের ভাবনা আমরা বলছি, এবং আপনারা জানেন যে দিরাইতে শেষকৃত্য অনুষ্ঠান চলছে বাবু সুরঞ্জিত সেনগুপ্তের। আমরা মাঝে মাঝে সে খবর জানাবো, তার সম্পর্কে আলোচনা করব। এবং আপনারা জানেন যে সদ্য নির্বাচন কমিশনের জন্য রাষ্ট্রপতি প্রায় 5 জনের নাম ঘোষণা করেছেন, সেগুলো নিয়েই হয়তো আমরা শুনবো। এবং এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ইসলাম। জি, আমি মাহাদি নীলফামারী থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো যে নতুন নির্বাচন কমিশন আর এই কমিশন যে গঠন হয়েছে, তাতে বিএনপির একজন প্রতিনিধি আছে, মাহবুব রহমান তালুকদার। তো আমার প্রশ্ন হলো যে বিএনপি তো এখন সংসদে প্রতিনিধিত্ব করে না, এছাড়া অন্য অনেক দল প্রতিনিধিত্ব করে, জাতীয় পার্টি আছে, হাসান, তারপরে জাসদ আছে, কিংবা অন্যান্য দল। তা আমার কথা হলো, একটা দল সংসদে প্রতিনিধিত্ব করে না, তাদের আবদার মেটাতে গিয়ে তাদের মনোনীত একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনার হলো, তাহলে অন্যান্য দল তাদেরকে বঞ্চিত করে বিএনপি মনোনীত হলো। তো বিএনপি আজকে নির্বাচন কমিশনার চাচ্ছে, আবদার করতেছে, কালকে অন্য কিছু চাবে, তারপরে অন্য কিছু চাবে। তো বিএনপির মতো একটা দলের আবদার মেটাতে যে দলটা নির্বাচন বয়কট করলো, জ্বালাপোড়া করলো, মানুষ পুড়িয়ে মারলো, তাদের আবদার মিটিয়ে কি সরকার তাদেরকে প্রচ্ছন্ন সমর্থন দিল না তাদের অপকর্মগুলোকে? এটা হলো আমার প্রশ্ন। জি, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। নীলফামারী থেকে মহিউদ্দিন খান আলমগীর, আপনার কাছ থেকে শুনবো যে ঠিক একই ধরনের প্রশ্ন কিন্তু আমি বিরতির আগে আপনাকে বলেছিলাম, এবং মাহাদির প্রশ্নটিও কিন্তু অনেকটা বিষয়, যে সরকার কি তাহলে বিএনপির এই আবদার মিটিয়ে তাদের অপকর্মগুলোকে প্রশ্রয় দিচ্ছে না? দেখুন, এটা আবদার মেটানোর প্রশ্ন না। আমি এর আগে আপনার প্রশ্নের উত্তরে বলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনা এক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসাবে এবং শাসক দল হিসাবে প্রধান হিসাবে উদারতার পরিচয় দিয়েছেন। এই উদারতার পরিচয়ের মাধ্যমে তিনি বলেছেন যে দেশকে গণতন্ত্রের দিকে সঞ্চালিত করতে হবে, এবং গণতন্ত্রের দিকে সঞ্চালিত করতে হলে অতীতে যে দলেই যে ভুল করুক না কেন, সেই ভুল সংশোধন করে যদি গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী
পরিচালনার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় তাদেরকে আমরা স্বাগত জানাবো। আমি মনে করি যে বিএনপি অতীতে যে জ্বালাও পোড়ার নীতি গ্রহণ করেছিল, নির্বাচন বয়কটের মতো কার্যক্রম গ্রহণ করেছিল এবং গণতন্ত্রের প্রতিকূলে যেসব পদক্ষেপ নিয়েছিল সেসব পদক্ষেপ বাদ দিয়ে গণতন্ত্রের অনুকূলে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা যে উদারতা দেখিয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনার উদারতার ফলশ্রুতি হিসেবে রাষ্ট্রপতি এখন যেভাবে নির্বাচন কমিশন গঠন করেছেন সেই নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে অন্যান্য দল সহযোগে বাংলাদেশে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করবেন যে ঐতিহ্যের ভিত্তিতে আমরা সবসময় বলতে পারি যে আমাদের দেশে গণতন্ত্র নির্ভেজাল এবং আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী আমরা যে নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করি সেই নির্বাচন প্রক্রিয়ায় প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধিরা সংসদে স্থান পান। স্যার, মাহাথির প্রশ্নটির একটি যে তাহলে অপকর্মগুলোকে আমরা প্রশ্ন দিচ্ছি না যে গণতন্ত্রের নামেই হোক আর বেনামেই হোক, কারণ সংসদে তো তিনি প্রতিনিধিত্ব করেন না সেই রাজনৈতিক দলটি। হ্যাঁ, নিশ্চয় তারা করেন না এবং আমি মনে করি এটা তাদের অপূর্ণাঙ্গতা এবং এই অপূর্ণাঙ্গতা এসেছে তাদের আমি মনে করি তাদের বোকামির জন্যে এবং গণতন্ত্রের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ সে শ্রদ্ধাবোধের অনুপস্থিতির জন্যে। এই কথা বলার পরও আমি যে কথা যোগ করতে চাইবো তা হলো এই যে তাদের তাদের ভুল স্বীকার করে ভুলের বিবেচনায় ভবিষ্যতে তারা যাতে গণতন্ত্রের পথে নিজেদেরকে পরিচালিত করতে পারেন সেই লক্ষ্যে তারা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা যে উদারভাবে তাদেরকে তার কার্যক্রমে স্বাগত জানিয়েছেন সেই উদার সুযোগ তাদের গ্রহণ করা উচিত। এবং যদি তারা না করে তাহলে আমি মনে করব তারা গণতন্ত্রের শত্রু, তারা গণতন্ত্র চায় না, এখানে সুষ্ঠু নির্বাচন তারা চায় না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে বিএনপি স্থায়ী কমিটির একটি বৈঠক চলছে এবং সেখান থেকে আনুষ্ঠানিক হয়তো আমরা প্রতিক্রিয়া জানাবো এবং কেউ কেউ বলছেন যে প্রতিক্রিয়াটি কি হবে। ইতিমধ্যে গণমাধ্যমের অনেক কর্মী ঠাট্টা করে তাদের ফেসবুক পোস্টেও আপ করছেন যে কি হতে পারে মন্তব্য। স্যার, আপনার কাছে একটু আসতে চাই এবং যে কথাটি আমরা মাহাদি নীলফামারী থেকে বলছেন যে একটা অন্যায়কে প্রস্তুত হলো, অন্যদিকে আরেকটি বক্তব্য কিন্তু ইতিমধ্যে ফেসবুক আমরা দেখছি অনেক বন্ধুরা আমাদেরকেও পাঠাচ্ছেন, সেটি হচ্ছে এই যে যেহেতু নির্বাচনে অংশ না নেওয়ার একটা সংস্কৃতি কিন্তু আমরা দেখেছি, মানে বিএনপি বিশেষ করে গেল 5ই জানুয়ারি নির্বাচনটি নিয়ে নানান ধরনের মন্তব্য। এখন এরকম একটি যে মাহবুব তালুকদার যার নাম আমরা শুনছি তাকে নির্বাচন কমিশনে এনে বসিয়ে দিয়ে বোঝানোর একটা চেষ্টা যে বিএনপি যেন নির্বাচনে থাকে, একটা সদিচ্ছার পূরণ, বা সরকারের ফাঁদে বিএনপি ইচ্ছাকৃতভাবে পা দিল, এরকমটিও কি বলা যায় কিনা বা কি না, এই অনুমান নির্ভর কথা আমি ঠিক বলতে চাই না। আমি যেটা বলতে চাই তা হচ্ছে হয়তো যিনি প্রশ্ন করেছেন তার যুক্তিও আছে, আবেগও আছে, দুটার সমন্বয় আছে এখানে। তবে আমি বলবো যে বিএনপি যে ভুল করেছে, যে অন্যায় করেছে, তার কিন্তু নিয়তি তাকে সেই পরিণতির দিকে নিয়ে যাবে। এই নিয়তিটা আসলে অলৌকিক না, লৌকিকই। সাধারণ মানুষ সেটাকে মূল্যায়ন করে এবং সেটা করেও যাবে। সেখান থেকে বিএনপি কিভাবে নিজেকে বের করে আনবে, কি করে আবার পুনঃস্থাপন করবে নিজেকে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। আর যেহেতু রাষ্ট্র সরকার এই দলগুলোকে গ্রহণ করেছে, তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের অব্যাহত কার্যক্রমের পক্ষে আছে, সুতরাং যে উদারতার কথা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন, সেটার আলোকে তাকে তো অস্বীকার করা হয়নি বিএনপিকে। বিএনপি তার মধ্যে আছেন, তিনি মতামত দিতেই পারেন এবং সবগুলোর আলোকে যখন রাষ্ট্রপতি একটা সিদ্ধান্ত নেবেন, আমি মনে করি না সেটাকে নিয়ে সমালোচনার কোনো সুযোগ আছে। এই সমালোচনাটা খুব দৃষ্টি শোভন বলে আমার মনে হয় না। কিন্তু স্যার, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপির রিঅ্যাকশনটা দেখব এবং সেখানে কিন্তু ঠিক যেটি সন্দেহ করা হচ্ছে সেই ধরনের বক্তব্যই কিন্তু আসবে। তাহলে এই যে সার্চ কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সকল দলের নাম করে দেখা, নাম দেয়া, তারপর থেকে এই যে 10টি নাম, 10টি থেকে 5 জনের নাম, মানে আপনার কি মনে হয় না যে পুরো প্রক্রিয়াটি যে কারণে করা, সেই পুরো কারণটা, বা যারা হতে পারেনি, ধরেন আলিমা মজুমদার কিংবা জরিনা রহমান কিংবা ডক্টর তোফায়েল, আমরা দেখবো যে আগামীকাল থেকে সমস্ত টকশোগুলিতে তারা বলবেন যে এটি যথাযথ হয়নি। না, সেই কথাটা তো আমি শুরুতে আগের বক্তব্যেই বললাম যে এগুলো ছক বাঁধা আছে। আমাদের রাজনীতি যদি আমরা যারা যারা দেখে আসছি সবাই জানেন যে ছকটা তৈরি করা আছে, সেই ছকটা এখন প্রতিক্রিয়া হিসেবে জনসম্মুখে চলে আসবে। সুতরাং এগুলো জানি বলেই দেখে আসছি বলেই যদি আজকে ভিন্ন কোনো বক্তব্য
পজিটিভ কোনো বক্তব্য বিএনপির পক্ষ থেকে আসে আমরা আশান্বিত হব এবং আশ্চর্য হব। তো আমরা আশ্চর্য হতে চাই, আশান্বিত হতে চাই, কিন্তু এটা হবো কিনা জানি না। ছকের বাইরে আমরা স্যার আমি আসবো আপনার কাছে, আমি স্যার আপনার কাছে একটু আসি। আমরা যেহেতু আমরা আজকের বিষয় এই মুহূর্তের বাংলাদেশ ভাবনা, আমি সুরঞ্জিত সেনগুপ্ত নানাভাবে প্রাসঙ্গিক এবং তার এই মুহূর্তে এই অনুষ্ঠানে তিনি এসেছিলেন এবং এই অনুষ্ঠানে এসে যখন আমরা তার সাথে কথা বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে, তখন কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তিনি বলছেন যে বিশ্ব রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এনে তিনি ডক্টর ইউনূসের নাম নিয়েই কিন্তু বলছিলেন যে ইউনূসদের অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার কথা ছিল এই মুহূর্তে, কিন্তু সেটি কিন্তু হচ্ছে না। অতএব বুঝতে হবে যে বিশ্ব রাজনীতির অনেক অংশেই বাংলাদেশ এখন অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের দারিদ্র্য জয়ের যে নেপথ্যে যে কাজ হচ্ছে, কিংবা এইটিও তিনি বলেছেন যে গেল 10 বছরে বিশ্বে 10 কোটি অতি দরিদ্র মানুষ দরিদ্র সীমা থেকে বের হয়েছে, এর মধ্যে 2 কোটি বাংলাদেশের। অতএব বাংলাদেশকে খাটো করে ছোট করে দেখার কিন্তু অবকাশ নেই। বাংলাদেশের সমস্যা একটাই, এখানে স্বাধীনতা বিরোধীরা আর স্বাধীনতার পক্ষের শক্তিরা একসঙ্গে রাজনীতি করে, সমস্যা সেখানেই। আপনি কি মনে করেন? ধন্যবাদ। এই শেষ কথাটা হলো আসল কথা। বাংলাদেশের সমস্যা এই মুহূর্তে একটাই। কিছুদিন আগে বিলাতের কোনো একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট কোন সেমিনারে বলছিলেন যে বাংলাদেশে এই মুহূর্তে স্ট্রাগল চলছে বিটুইন মডার্নিজম অ্যান্ড মডার্নিজম ব্যাকওয়ার্ড, কি বলবো, এনশিয়েন্ট একটা ভাবধারা, রিয়াকশন অ্যান্ড প্রোগ্রেসের মধ্যে ফাইট চলছে। আই অ্যাবসলিউটলি ফুললি এগ্রি উইথ ইউ। বাংলাদেশের যে একটু আগে প্রথম যেটা বলছিলাম যে অসাম্প্রদায়িক হওয়া ডিফিকাল্ট, এখানে এমন একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে, সেখানে এই যে স্ট্রাগল বিটুইন ফরওয়ার্ড লুকিং পলিটিক্স বা ফরওয়ার্ড লুকিং সোসাইটি অ্যান্ড ব্যাকওয়ার্ড মানে পেছনে থাকার একটা প্রবণতা এই দুইয়ের মধ্যে চলছে। এবং সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত বা আরও যারা আছেন যারা লড়েছেন তারা অনেকটা অর্জনও করেছেন হয়তো, কিন্তু আমরা এখন সেই গোলে পৌঁছাইনি। মাননীয় প্রধানমন্ত্রী যিনি, আই থিঙ্ক তার সামনে এইটি সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে, আমার ধারণা। দারিদ্র দূরীকরণগুলো তো আছেই, কিন্তু মূল সমস্যা এই মুহূর্তে হলো ওয়েদার এজ এ কান্ট্রি বাংলাদেশ যে গোলগুলা অ্যাসপায়ার করেছিল অনেক দিন যাবত, বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধারা যারা প্রাণ দিয়েছিল, সারা দেশের মানুষ এক বাক্যে যেটা মেনে নিয়েছিল, স্বীকার করেছিল, বঙ্গবন্ধুকে অথরিটি দিয়েছিল, সেটা পালন করতে গিয়ে না আমরা হাবুডুবু খাচ্ছে। এবং কিছু লোক এখানে থেকে তারা একটা বাধা সৃষ্টি করেছে এবং তাদের মধ্যে একটা সেকশন পলিটিক্যালি অর্গানাইজড এবং দে আর প্লেইং পার্ট অলসো ইন ইট। নাম বললে মাইন্ড করবে, বলা ঠিক না। তারা এই যে প্রক্রিয়াটার মধ্যে তারা নট অনলি অ্যাক্টিভ ইন দেয়ার ওন গোল, তারা এটাকে রুখার জন্য কাজ করছে, এট দ্য সেম টাইম এইটার অংশ নেওয়ার জন্য, এই যে প্রক্রিয়াটাতে অংশীদারিত্বের জন্য তারা স্ট্রাগল করছে। এই দুইটা একসঙ্গে চলে না। ইফ ইউ ডোন্ট লাইক বাংলাদেশ, ডোন্ট লাইক বাংলাদেশ। ইফ ইউ ডোন্ট লাইক বাংলাদেশ, তাহলে বাংলাদেশের প্রক্রিয়ার মধ্যে তুমি পার্টিসিপেটও করবে এবং অংশ নিবে। এই দুইটা সোনার পাথর বাটি একসঙ্গে হয় না। স্যার, একজন দর্শক আছেন সৌদি আরব থেকে, আমরা তার প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোরশেদ। আমি সৌদি আরব থেকে বলছিলাম ভাই। তো আমি তো বলতে চাইছিলাম যে কোন দলের নির্বাচন কমিশন না দিয়া আমি বলছিলাম যে আমরা তো একটা সাধারণ নাগরিক, আমরা তো ভোট দিতে পারি। আমরা বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএনপি, উভয় পক্ষে দুটোই দোষী। কেউ লাঠি বুঝিলে মারপিট করে, কেউ জ্বালাফোড়া করে, কেউই দোষীটা কম না। কথাটা বুঝছেন? দুটো পক্ষই দোষী, আওয়ামী লীগ বিএনপি। আমরা সব দোষী। আমরা যে একটা সাধারণ নাগরিক, আমরা যে ভোট দিতে পারি, সেইটা আপনাদের কাছে আমরা অনুরোধ জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি এবং আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রশ্ন আসলে আপনার ছিল না, এটি আপনার নিজের মন্তব্য যে দুইজনকে বা দুই জায়গায় এক পাল্লার মানে মাপার একটা চেষ্টা, সেই অতি পুরনো গল্প যে বানরের পিঠা বন্টনের গল্পের মতো, যে এইটুকু বেশি থাকবে সেইটুকু থাকবে বা সকলকে একই পাল্লায় মাপা, এটিও কিন্তু এক ধরনের উন্নাসিকতা বলে অনেকেই মনে করে। স্যার, আমি আপনাদের কাছ থেকে শুনবো, কিন্তু যে কথাটি আমরা সুরঞ্জিত সেনগুপ্তের ইতিমধ্যে তার শেষকৃত্য অনুষ্ঠান শেষ হয়েছে, মতিন খান আলমগীর আপনার সঙ্গে যুক্ত হতে চাই। তিনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা 15ই আগস্ট আছে, বাংলাদেশের রাজনীতিতে একটা 21শে আগস্ট আছে এবং আজকে পত্রপত্রিকায় সুরঞ্জিত সেনের একটি সেই সাদা পাঞ্জাবি রক্তমাখা সেই 21শে আগস্টে সেই ছবিটিও প্রকাশিত হয়েছে। তিনি বলছেন যে এই দিনগুলি যদি না থাকতো তাহলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিই বলেন, গণতন্ত্রের উন্নত যাত্রাই বলেন, সেগুলো আরও বেশি ফলপ্রসূ হতো, মানুষের কাছাকাছি যেত। কিংবা মোর্শেদ সৌদি আরব থেকে যে প্রশ্নটি করতেন, মোর্শেদরা কিন্তু কখনো মানে এই 21শে আগস্ট নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, কিংবা 15ই আগস্ট নিয়ে কোনো বক্তব্য নেই। এই যে ভুলে থাকা বা সবকে এক পাল্লায় মাপা, কি বলবেন?
দেখুন 21শে আগস্টে যখন আপনার বিএনপি সরকারের তরফ থেকে বিএনপির নেতৃবৃন্দদের প্ররোচনায় জননেত্রী শেখ হাসিনা যে ট্রাকের উপর যে পোডিয়ামে যে বক্তৃতা করছিলেন সেখানে আপনার গ্রেনেড হামলা হলো, সেই 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 অকুস্থানে সেই ট্রাকের ডেকের উপরে শ্রী সুরঞ্জিত গুপ্ত ছিলেন, আমিও ছিলাম। এবং ওই রক্তমাখা যে কুর্তা পরে তাকে বেরিয়ে যাওয়ার ছবি আপনারা বলছেন, সেই রক্তমাখা ছবি, রক্তমাখা কুর্তা কিন্তু আমি দেখেছিলাম, সচক্ষে দেখেছিলাম, ছবি নয়, জীবন্তভাবে দেখেছিলাম। এখন সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন যদি 21শে আগস্ট না হতো, যদি 15ই আগস্ট না হতো, তাহলে জাতি হিসাবে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। আমি তার সাথে আমি তার কথা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি। আমি মনে করি বাংলাদেশের স্বার্থের বিরোধীরা, বাংলাদেশের অস্তিত্বের বিরোধীরা এই 15ই আগস্টের হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্য কথায়, বাংলাদেশ থেকে যদি আমরা বাংলাদেশের অস্তিত্বের বিরোধীদের, বাংলাদেশের প্রতি যাদের আনুগত্য নাই তাদেরকে আমরা দূরে সরিয়ে দিতে পারতাম, তাহলে নিশ্চিতভাবে আমরা আমাদের পথে, আমাদের উন্নয়নের পথে, কল্যাণের পথে, মঙ্গলের পথে আরও দ্রুত বেগে, আরও দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারতাম। তো আমি মনে করি যে ঘটনা 15ই আগস্ট ঘটেছে, যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, যে ঘটনা 21শে আগস্ট ঘটেছে, যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, তার অভিজ্ঞতার আলোকে আমরা ভবিষ্যতে এমনভাবে নিজেদেরকে জাতি হিসেবে পরিচিত করব যাতে আর কোনোদিন এই বাংলাদেশে 15ই আগস্টের মতো কোনো ঘটনা কিংবা 21শে আগস্টের মতো কোনো ঘটনা না ঘটতে পারে। স্যার, আপনার কাছে একটু আসি। সুরঞ্জিত সেনগুপ্ত তার ইন্টারভিউতে, যেটি আপনারা আজকে বেশ কয়েকটি কাগজেই ছেপেছে, এবং আমি এই অনুষ্ঠানে বসার আগে প্রস্তুতি নিচ্ছিলাম, প্রায় 12টি কাগজে কিন্তু তার পুরনো ইন্টারভিউ ছেপেছে। তার মধ্যে একটি জায়গায়, বিশেষ করে একটি খুব কম চলে এরকম একটি পত্রিকায়, তিনি কিন্তু বলছেন যে আমরা যখন রাজনীতি শুরু করেছি পকেটে 50 পয়সা নিয়ে 3 দিন পরে মনে হয়েছে যে 3 দিন অভুক্ত থেকে দলের কাজ করতে হয়েছে। তিনি প্রথম দিকে যে রাজনৈতিক দল করতেন সেই ধরনের। তারপর পরের কথাটি হচ্ছে এরকম যে আজকের দিনে সেই আদর্শিক জায়গাটি কোথায় কোথায় হারিয়ে গেল, এরকম একটি প্রশ্ন। মূল্যবোধের জায়গাটি কোথায় হারিয়ে গেল? এটাই একটা খুব মূল্যবান একটা কমেন্টস। আমি মনে করব যত কথা আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান, তার সাথে ওই যে আপনার প্রথম প্রশ্ন আদর্শিক রাজনীতি। যতদিন পর্যন্ত আদর্শিক রাজনীতি চলেছিল, আমাদের দেখা আর আমাদের পড়ার অভিজ্ঞতায় যে রাজনীতি নিয়ে যে পাঠ, সেই সব পাঠে আমাদের যে প্রাজ্ঞ সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিকরা রাজনীতি করে আসছেন, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে অতঃপর যে আন্দোলন করেছেন সুরঞ্জিত সেন বা মহিউদ্দিন খান আলমগীর, এই সময় পর্যন্ত সেখানে কিন্তু একটা আদর্শের ধরন এক পর্যায়ে ছিল। যতদিন পর্যন্ত আদর্শ ছিল ততদিন পর্যন্ত অর্থমূল্যে নিজেদের উপরে ওঠার প্রবণতাটা কাজ করেনি রাজনীতিতে। রাজনীতির জন্যই ছিল, রাজনীতির জন্য ছিল বলে রাজনীতির সাথে তো জনগণের সম্পর্ক। এখন তো জনগণ একটা বাক্য হয়ে দাঁড়িয়েছে, সবারই সবকিছু নাকি জনগণ করে, জনগণের জন্য করে। সেই জনগণ যে কে আমি এখন পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু তখন প্রকৃত অর্থে জনগণের জন্য তারা করতেন বলে আদর্শ। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো আমার পরিবার থেকে শোনা, যে আইয়ুব খানের সময় বেসিক ডেমোক্রেসির সময় যে ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট হলেন, এই প্রেসিডেন্ট আমার এক সম্পর্কীয় দাদা হয়েছিলেন। তাকে আমরা অনেক দিন পর্যন্ত প্রেসিডেন্ট দাদাই জানতাম, তার যে আর কোনো নাম ছিল এটা জানতাম না। তিনি শুনেছি তার অনেক জায়গা জমি ছিল, এবং সব রাজনীতিবিদরাই বোধহয় ওই রকম ছিলেন। মানুষের প্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে সেই জায়গা জমি বিক্রি করতে 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 তিনি মারা যাওয়ার পরে তার সন্তানদের জন্য কিছু রেখে যেতে পারেননি। সেইটার থেকে আরেকটু পরের সময় সুরঞ্জিত সেনরা দুবেলা চা খেয়ে 3 দিন কাটিয়ে দিয়েছেন, রাজনীতি করে গেছেন। আর আজকে এই সময় এসে আমরা আমাদের দিকেই যদি তাকাই একবার, আমরা সম্পূর্ণ অন্য চেহারা দেখব, এবং এটাই হচ্ছে একটা ভাঙন হয়েছে কোথাও না কোথাও। আদর্শ কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আদর্শিক রাজনীতি করে আসছে, আদর্শটা আছে, কিন্তু যাদের হাতে ঝান্ডা চলে গেছে তারা সে আদর্শটাকে কতটা বহন করছে। স্যার, আমি একজন দর্শক আছেন, আমি দর্শকের প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। যে আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। যে আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আগেই রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিবেন তিনি সেটাই মানেন, কিন্তু বেগম জিয়ার তরফ থেকে
আমরা এই ধরনের কোনো বক্তব্য গণমাধ্যমে বা কোনো পত্রিকায় দেখতে পাইনি। সেক্ষেত্রে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে একটি সংশয় থেকে যায় বলে আপনারা মনে করেন কিনা? দ্বিতীয় প্রশ্ন, বিএনপি যদি এই কথা না বলেই থাকে তাহলে কালকে এই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি যাকেই নেবেন জাতি মেনে নেবে দেশের স্বার্থে, কিন্তু বিএনপি যদি না মানে তাহলে রাষ্ট্রপতির এই নিয়োগকে বিএনপি বিতর্কিত করবে বলে কি আপনারা মনে করেন? জি কৌস্তু, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে আপনার প্রশ্ন এবং আরো বেশ কিছু বিষয় আছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তের বাংলাদেশ ভাবনা এই বিষয় নিয়ে কথা বলছি এবং সুরঞ্জিত সেনগুপ্ত ঠিক একই ধরনের বক্তব্য, একই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই অনুষ্ঠানে এসে বসে জবাব দিয়েছেন, সেগুলো আমরা একটু দেখবো শুনবো। ফিরছি এক্ষুনি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন এটি নিউজ এবং আমরা আছি নিউজ আওয়ার এক্সট্রার মাঝে। বিরতির আগে স্যার খসরু কাউখালী থেকে একটি প্রশ্ন ছিল, সেটি একটি দিক এবং বিশেষ করে সেই নির্বাচন কমিশন বিতর্কিত বিষয়গুলো করা বা রাজনীতিতে হা না মানে এই ব্যাপারগুলি যেমন আছে, আবার আদর্শিক রাজনীতির চিন্তা ধারক বাহক হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তকে আমরা আজকে স্মরণ করার চেষ্টা করছি। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যে বিশেষ করে ৭২ সালে যখন সংবিধান নতুনভাবে রচিত হওয়ার কমিটিটি হলো, সেই কমিটিতে কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু ছিলেন একজন মানে সংসদ বোঝেন, সংসদের আইন বোঝেন, এরকম একজন নবীন সদস্য হিসাবে কিন্তু বঙ্গবন্ধু তাকে রাখলেন। কিন্তু যখন কিছু কিছু ব্যাপার নিয়ে দ্বিমত থাকলো তখন কিন্তু তিনি সেটি তাতে স্বাক্ষর করলেন না, মানে এরকম একটা দিক। এবং নিশ্চয়ই আপনি জানেন যে ৭২ সাল ৭৫-এর দিকেও বা যখন বাকশাল নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে তখন কিন্তু ভোটাভুটির পর্যায়ে সংসদীয় ভোটে এবং বঙ্গবন্ধুই কিন্তু তাকে বলেছিলেন যে এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্য, এবং তিনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ দিবেন, এবং তিনি কিন্তু কার্যত আর সেই প্রস্তাবের পক্ষে ভোট দেননি। এবং এটি যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন করেছিলেন, তিনি তার মন্তব্যে হেসে বলেছিলেন যে আসলে বঙ্গবন্ধুর সামনে না করা যায় না, কিন্তু আমার কাজটা আমি করেছি, বঙ্গবন্ধুর কাজটা বঙ্গবন্ধু করেছে। আসলে এটাই হলো রাজনীতি এবং এই রাজনীতির ঊর্ধ্বে ওঠার একটা ব্যাপার, প্রক্রিয়া। এগুলি বড় হলে আমরা বুঝবো, এরকম একটি মন্তব্য। কি বলবেন? দেখুন, সুরঞ্জিত সেনগুপ্তর সাথে আমার পরিচয় 1972 থেকে, এবং সংবিধানের কথা যখন উঠেছে, রচনার কথা উঠেছে, তখন আমি মনে করব আমাদের সংবিধানের 3টি সূত্র আমরা তৎকালীন আপনার প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যারা অন্তর্ভুক্ত চেয়েছিলাম সেই ক্ষেত্রে সুরঞ্জিত সেন আমাদের সহায়তা করেছিলেন। এক, আমাদের সংবিধানের 15 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র পরিকল্পিত বিকাশের মাধ্যমে সকল নাগরিকের অনুকূলে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসম্মত ন্যূনতম কৃত্যকাদি প্রাথমিক শিক্ষা, যুক্তিসঙ্গত আপনার বিশ্রামের অধিকার নিশ্চিত করবেন। এই যে সূত্র, এটা কিন্তু পৃথিবীর কোনো সংবিধানে এভাবে লেখা নাই। আমরা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলাম তার সেই আগেকার দিনের বাম ঘরানার রাজনীতির সূত্র ধরে যে এটা থাকতে হবে আমাদের সংবিধানে, এবং এটা সুরঞ্জিত সেনগুপ্ত রাখার জন্য বলেছেন। এবং শুধু তাই নয়, আমরা তৎকালীন মুখ্য সচিব, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মুখ্য সচিব আপনার রুহুল কুদ্দুস সাহেব সহ এটা নিয়ে কিন্তু বঙ্গবন্ধুর কাছে আমরা গিয়েছিলাম এবং বঙ্গবন্ধু এর এই সূত্র গ্রহণ করেছিলেন। দ্বিতীয়, লক্ষ্য করবেন সুরঞ্জিত সেনগুপ্তের কাছে আমরা আমাদের সংবিধানের 133 অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম। 133 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই প্রজাতন্ত্রের কর্মরত কর্মচারী, লক্ষ্য করবেন প্রজাতন্ত্রের কর্মরত কর্মচারী, সরকারের কর্মচারী বলা হয় নাই। আমরা সুরঞ্জিত সেনগুপ্ত বললাম যে একটি বহুবাচনিক সমাজ, গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক প্রশাসন যদি গড়ে তুলতে হয় তাহলে এই গুরুত্ব এবং মর্যাদা দিতে হবে। তিনি সেটা বুঝেছেন এবং সেটা নিয়ে তিনি আবারও, আমি বলি, জনাব রুহুল কুদ্দুস সমভরে আবার বঙ্গবন্ধুর কাছে আমাদেরকে নিয়ে গেছিলেন, আমরা আলোচনা করেছি। আর সর্বশেষ যে কথাটা আমরা বলবো সেটা হলো এই যে আমাদের সংবিধানে দেখবেন যে রাষ্ট্রের সকল ব্যয় অনুমোদন করার চূড়ান্ত কর্তৃত্ব কিন্তু সংসদের। এই চূড়ান্ত কর্তৃত্ব সংসদের
পক্ষে না রাখার জন্য কিন্তু মতামত ছিল, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তের সাথে আমরা আলোচনা করে এই কথা বোঝাতে আমরা সক্ষম হয়েছি এবং তিনি গ্রহণ করেছেন যে এটি যদি না থাকে তাহলে জনগণের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রের সম্পদের উপর যে কর্তৃত্ব যে অধিকার এটা থাকবে না, কাজে এটা থাকতে হবে এবং এটা তিনি সমর্থন করেছেন। এই তিনটি অনুচ্ছেদ বা সূত্র আমাদের সংবিধানে গৃহীত করার জন্যে গ্রহণ করার জন্য সুরঞ্জিত সেনগুপ্তর অবদান আছে, সেই অবদান আমি কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি। এবং যদিও তিনি আমাদের সংবিধান সই করেননি, তথাপি আমি মনে করি এই সংবিধান প্রণয়নে, সংবিধানের এই তিনটি মৌলসূত্র গ্রহণে তার অবদান আছে। এই অবদানের জন্য আমরা তার কাছে সবসময় কৃতজ্ঞতা। স্যার আমি আসবো, আমি দুজনের কাছে একটি কমন প্রশ্ন। আমি সুরঞ্জিত সেনগুপ্তের এই লাস্ট মানে আমি বারবার বলছি যে আজকে বেশ কয়েকটি পত্রপত্রিকায় তার কিছু পুরনো ইন্টারভিউ ছাপানো হয়েছে, সেই 72, 74, 87, 88 সেই সময়কার। সেখান থেকে বঙ্গবন্ধু সম্পর্কের একটি মন্তব্য তিনি বলছেন যে কথাটি এরকম যে যারা সময়ের সাহসী সন্তান তারা ইতিহাসের সঙ্গে যায়, আর যারা বোকা তারা ইতিহাস থেকে কখনো কিছু শেখে না, তারা হলে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি করতেন না। বঙ্গবন্ধু সম্পর্কে তিনি আরো বলছেন যে আসলে বঙ্গবন্ধুর চেয়েও অনেক যৌক্তিক, অনেক মেধাবী, অনেক নেতা হয়তো ছিল, কিন্তু সকল ঊর্ধ্বে ওঠার যে প্রধানতম বিষয়টি সেটি ছিল সাহস। সেই সাহসটি বঙ্গবন্ধুর ছিল, যে কারণেই বঙ্গবন্ধুই। অতএব সাহসীরাই সবসময় ইতিহাসের সঙ্গে যায়। কি বলবো, তিনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, তো আমরা সবাই জানি সুরঞ্জিত সেনগুপ্ত। ফলে তিনি স্বচ্ছ চোখেই ব্যাপারটা দেখতে পেরেছিলেন। দেখুন, বঙ্গবন্ধুকে যদি আমি তিনটা ধাপে দেখতে চাই, যে একজন শেখ মুজিব তার যে সাহসের কথা বললেন, তার যে লক্ষ্য স্থির করা ছিল সেই লক্ষ্যে হাঁটাত বলেন, সেই শেখ মুজিব রূপান্তরিত হলেন, ইতিহাসের অমোঘ নিয়মেই বঙ্গবন্ধু হলেন। আবার সেই বঙ্গবন্ধু তার সেই সাহস, তার সেই এগিয়ে চলা, তার সেই দৃষ্টিভঙ্গি তাকে বাংলাদেশের জাতির পিতা করল। অর্থাৎ শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, এটি তো এমনিতে হয়ে যায় না, স্লোগানের মধ্য দিয়ে হয়ে যায় না, এটা মানুষের কাছে প্রবেশ করতে হয়। এবং মানুষের ভিতর থেকে, এই যে আমি অনেক লেখাতেই বলি, অনেকেই হয়তো একই কথাই বলেন যে রাজনীতির কারণে অনেকেই আজকাল, আগে বলতেন বঙ্গবন্ধু, এখন বঙ্গবন্ধু বলেন না, শেখ মুজিবুর রহমান বলেন। কেন বলেন আমি ঠিক জানি না, কিন্তু দেখেন দলীয় কিছু কিছু দেশনেত্রী, জননেত্রী, এগুলো দলীয় এক ধরনের উপাধি, দলীয় লোকজন বলেন। এটা যদি আমজনতা নাও বলেন কিছু যায় আসে না। বঙ্গবন্ধু আমরা জানি আগরতলা মামলার পরে, মুক্তি পাওয়ার পরে তিনি যখন সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেওয়ার আগে লক্ষ জনতার সামনে প্রস্তাবটি রাখা হয়েছিল বঙ্গবন্ধু, তোফায়েল সাহেব করেছিলেন, এবং লক্ষ জনতা এটাকে অ্যাডমিট করেছেন। তার মানে কি, মানুষের দেয়া উপাধি। তো মানুষ তো একজনকে বঙ্গবন্ধু বানিয়েছেন, সেই বানিয়েছেন ওই বঙ্গবন্ধু হওয়ার যোগ্য মানুষটিকেই বানিয়েছেন। আর সেটা যিনি হতে পারেন তিনি তো ইতিহাসের একটা যোগ্য প্রতিনিধি, এবং সেই যোগ্যতার মধ্য দিয়ে তিনি নিজেকে যোগ্য করে মানুষের হৃদয়ে আসন নিয়েছেন বলেই মানুষের কাছে তিনি আছেন। এবং এই বঙ্গবন্ধুকে অস্বীকার করার, বঙ্গবন্ধু শব্দটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, ইতিহাস থেকে মুছে ফেলার কোনো উপায় নেই। এবং সেই কথাটাই যথার্থভাবে সুরঞ্জিত সেনগুপ্ত একটা তার ছোট্ট মন্তব্যের মধ্য দিয়ে এই অত্যন্ত কঠিন সত্যকে এবং অনেক সুন্দর সত্যকে তিনি কিন্তু উপস্থাপন করেছেন। স্যার আমি একটু আসি আপনার কাছে, ঠিক একই বিষয় শুনবো, কিন্তু আবারও সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে যদি আলোচনা করতে হয়, সেই 72, 73, 74 সালে অনেক বিষয়ের বিরোধিতা করা, একেবারে সংসদে জ্বালাময়ী বক্তব্য রাখা, মাঝে মাঝে সেই পুরনো পত্রিকাগুলো যখন লাইব্রেরিতে খুঁজে পাই দেখার চেষ্টা করি। আবার এই সুরঞ্জিত সেনগুপ্তকেই দেখি যে যখন 77, 78, 79 সালে জিয়াউর রহমানের যখন প্রচণ্ড প্রতাপের একটা সময় চলছে, সেই সময়ে দেখি যে গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয়, সে যেন গণতন্ত্রী পার্টি করা। আবার এই সুরঞ্জিত সেনগুপ্তকে আমরা দেখি যে যখন আবার শেখ হাসিনা আওয়ামী লীগের হাত ধরলেন, তখন একটুখানি আওয়ামী লীগের দিকে ঘেঁষা, এবং একসময় গণতন্ত্রী পার্টি বিলুপ্ত করে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। যখন এই প্রশ্নটি তাকে করা হলো, তাকে বললেন যে আমরাও রাজনীতিবিদরা ভুল করি, রাজনীতিবিদরাও ভুল করে শিখি, এবং শিখে শিখে উপলব্ধি যে এখন প্ল্যাটফর্ম এটাই হওয়া উচিত। কি বলবেন? আমার কেমন জানি মনে হয় সুরঞ্জিত সেনগুপ্ত তার নিজের প্রথম জীবনের সাফল্যের শিকার শেষ জীবনে এসে, তার যে 30-এর কোঠায় তার যে নাম সারা দেশে ছড়িয়ে পড়েছিল, একজন বিদ্রোহী, একজন আগুন খাওয়া নেতা, সংসদে একা দাঁড়িয়ে কথা বলতে পারে, এমনকি মহাস্রোতের বিরুদ্ধে দাঁড়িয়েও সে তার নিজের
পরিণত হতে পারে। এর ফলে সারা দেশে কিন্তু বিশেষ করে যুবক তরুণদের মধ্যে তার একটা বিশাল বিশাল একটা অবস্থান তৈরি হয়েছিল। ম্যাচুরিটি এসছে, দেখেছেন, বাস্তবতা দেখেছেন, ৭৫ দেখেছেন, তারপরে ৭৫-এর পরে যে সকল ঘটনা এই দেশে হলো, মার্শাল লর পরে মার্শাল ল ইত্যাদি দেখে এই সুরঞ্জিত কিন্তু সেই সুরঞ্জিত ওটা ম্যাচিওর হয়ে এসেছে, মানে যে কথাটি তিনি নিজেও বলেছেন যে রাজনীতিটা ভুল করেন। ন্যাচারালি তখন থেকে কোর্স চেঞ্জ করতে হয়েছে এবং দ্যাট নট রং। মোটা দাগে বলা যায় সে তার মূল যে বিষয়টা, তার প্রথম জীবনে যে তার যে গণমুখিতা, মানুষের সঙ্গে থাকা, গরিবের সঙ্গে থাকে, এলাকার দরিদ্র, সেটা কিন্তু আজীবন রক্ষা করে গেছে। কেন বললাম এই কথাটা? কারণ তার বাড়ি আর আমার বাড়ি প্রায় কাছাকাছি বলছিল, হাওড় এলাকায়। তার সঙ্গে প্রায় এবার আলোচনা হতো, যদিও আমি তার থেকে বয়সে প্রায় কাছাকাছি, কিন্তু রাজনীতিতে অনেক জড়িত ছিলাম। উনি আমাকে নানাভাবে হেল্প করেছেন যখন আমি আওয়ামী লীগে যোগদান করি 2005 সালে। সেটা ভিন্ন, যাই হোক, এলাকার গরিব মানুষদের জন্য তিনি সবসময় একদম নিবেদিত প্রাণ ছিলেন। যখন আমি সরকারের প্রান্তে যোগদান করলাম এই সম্প্রতি 3 বছর আগে, তখন তিনি আমাকে বললেন, মান্নান এখন তুমি সুযোগ পেয়েছো, আমার এলাকার জন্য কিছু তুমি করো, আমাদের এলাকার জন্য। এই যে অত্যন্ত সাধারণের কথা, সুনামগঞ্জের হাওড়ের জন্য তুমি এটা কিছু করো। এই মাত্র 8-10 দিন আগে তিনি আমাকে 2টা ডিও লিখেছেন, জীবনের প্রথম। সম্প্রতি তিনি 2টা কলেজ করেছেন, একটা সুরঞ্জিত সেন মহিলা কলেজ আর একটা সুরঞ্জিত সেন টেকনিক্যাল কলেজ, তার নিজস্ব সম্পত্তি দিয়ে, কারো থেকে পয়সা নেয়নি, করে ঘর বানিয়েছে। বলছি, মান্নান তুমি যেহেতু অর্থেও আছো, প্ল্যানিংও আছে, 2 জায়গায় 2 বসকে বুঝিয়ে আমার জন্য 2টার জন্য 2টা ঘর বানিয়ে দাও, ছেলে মেয়ে বসবার জায়গা নেই। আমি বলছি ঠিক আছে, আমি দেখবো। আমি ইতিমধ্যে কিছু কাজও করেছি। পয়েন্ট হলো যে তিনি এলাকার জন্য কাজ করার জন্য কমিটেড ছিলেন। বিশেষ করে শিক্ষা, যোগাযোগের জন্য ভয়ঙ্কর একটা আগ্রহ তার মধ্যে ছিল। যেহেতু মাটি অঞ্চলের মানুষ আমার মতো, সড়ক কোথায় হবে, ব্রিজ কোথায় হবে, আমাদের কিন্তু লাগা এলাকা, তার এলাকার আমার এলাকা। এই মান্নান চলে এখানে আমরা সেতু বানাই, তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দেই। সরকার ঠিক এইভাবে হয় না, কিন্তু কথার কথা বলা, এইভাবে তার মধ্যে একটা প্রচণ্ড রকমের একটা ডাউন টু আর্থ প্র্যাকটিক্যাল, যেটা তার আর্লি জীবনের সংগ্রামী জীবনের একটা প্রতিফলন। দুকু সেন আপনারা জানেন, বাবা মা কম বয়সে মারা গেল, কষ্টে বড় হয়েছে, ড্রামা থিয়েটার এগুলো করতে এগুলো শুনছিলাম পরে। এবং উনি বোধহয় ওনার পিসি বা কার সঙ্গে বড় হয়েছিলেন, তার নামই ছিল দুকু সেন বলে। সেই দুকু সেন পরবর্তী পর্যায়ে প্রস্ফুটিত হলো, বিশেষ করে বাম দ্বারা, যেখানে খুব ডিফিকাল্ট, যদিও এটা বলা উচিত। সুনামগঞ্জে কিন্তু হাওড় অঞ্চলে বাম দ্বারার একটা স্ট্রং উপস্থিতি সবসময় ছিল, আগাগোড়া। সেইটাকে সে সামনে নিয়ে আসছিল এবং সঞ্জিতবাবু এইটা করে গেছেন। এবং সুনামের সঙ্গে কাজ করে আমি উপকৃত হয়েছি, এটাই বলতে পারি। আমি তার কাছে অনেক ঋণ আমার আছে। এবং তিনি আমাকে, বিশেষ করে আমাদের এলাকার আওয়ামী লীগের রাজনীতি যে নানা ধরনের টানাপোড়েন থাকে, সবসময় থাকে, তিনি ভালো বলতে পারবেন। তিনি আমাকে যথাসময়ে যথাযথ উপদেশ দিয়েছেন এবং আমাকে বলতেন, টিকে থাকো মান্নান, টিকে না থাকলে কিছু করতে পারবো না, টিকে থাকাই বড় কথা। সেই নীতিটা বোধহয় নিজের জীবনেও পরবর্তী পর্যায়ে খাটিয়েছিলেন। তাই মাঝে মাঝে অনেকে বলে, সেই সুরঞ্জিত কোথায়, 72 সুরঞ্জিত কোথায়, 74 সুরঞ্জিত কোথায়? হবে না, 72 সুরঞ্জিত 92 হবে না, 2002 হবে না, 2012 হবে না। কারণ এদেশে যে 75 হয়েছে, এদেশে যে 21 আগস্ট হয়েছে, 21 আগস্ট হয়েছে, আরো কত 96, 91, কত কিছু হলো, এইগুলো সব মিলিয়ে আছে। জি স্যার, আমরা একটা অনুষ্ঠানের রিপোর্টে ছোট্ট একটি বিরতি নিব। বিরতির পর আবারও আপনাদের সঙ্গে ফিরে আসি। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। এই মুহূর্তের বাংলাদেশ ভাবনা আমাদের আছে শিরোনাম। স্যার, আমরা আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম অসাম্প্রদায়িকতার কথা দিয়ে, একটা আদর্শিক রাজনৈতিক নেতৃত্বের কথা দিয়ে, এবং একটা চ্যালেঞ্জিং বাংলাদেশের অগ্রত এবং উন্নত যাত্রার কথা বলে কিন্তু আমরা শুরু করেছিলাম। এবং সেই ধাপে বাংলাদেশের আছে, সেই ব্যাপারে হয়তো কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাস কিভাবে সুরঞ্জিত সেনকে মনে রাখবে, স্মরণ করবে? আমাকে প্রশ্ন করেছেন। আমি শুরুতেই বলেছিলাম যে সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের জন্য 3টি অবদান রেখে গেছেন। প্রথম অবদান তার অসাম্প্রদায়িক রাজনীতি,
কোনো সাম্প্রদায়িকতাকে স্পর্শ করতে দেয়নি। এবং আমি মনে করি বাংলাদেশে আমাদের অগ্রগতির পথে অন্তরায় তখনই সৃষ্টি হয়েছে যখন সাম্প্রদায়িকতাকে আমরা প্রশ্রয় দিয়েছি। আমার মনে হয় আদর্শগতভাবে শ্রী সুরঞ্জন গুপ্ত যে পথ দেখিয়েছেন, সে পথ অনুযায়ী যদি আমরা সকলকে বাঙালি হিসাবে বিবেচনা করে আপনার এগিয়ে যাই, তাহলে এক্ষেত্রে শ্রী সুরঞ্জন সেনগুপ্ত আমাদেরকে যে আদর্শ দেখিয়েছেন সে আদর্শের আমরা প্রতিফলন এবং বঙ্গবন্ধু যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন সেই আদর্শ আমরা অনুসরণ করতে সক্ষম হব। দ্বিতীয়, আমি মনে করি যে সুরঞ্জন সেনগুপ্ত আইনের শাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আইনের শাসনের প্রতি উনি শ্রদ্ধাশীল ছিলেন এবং সাথে সাথে এও কথা বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতির বাইরে তান্ত্রিকতার কর্তৃত্বের আওতায় যদি আইন প্রণয়ন হয় তাহলে সেই আইন কিন্তু আইনের শাসন দিতে পারে না, সেই আইন মানতে পারি না। এবং সেই সূত্র অনুযায়ী তিনি আপনার বাংলাদেশের স্বৈরতন্ত্রকে বিরোধিতা করেছেন এবং আজীবন বিরোধিতা করে গেছেন স্বৈরতন্ত্রের তরফ থেকে। আমার জানা মতে, আমি তো আপনার প্রজাতন্ত্রের কর্মচারী ছিলাম, আমার জানা মতে তাকে বেশ প্রলোভন দেখা হয়েছিল, কিন্তু কোনো প্রলোভন তাকে তার এই সূত্র থেকে দূরে সরিয়ে দিতে সক্ষম হয়নি। আর 3, সুরঞ্জন সেনগুপ্ত বিভিন্ন রাজনৈতিক দল করেছেন। এককালে আপনার বাম ঘরানার রাজনীতি ভালোভাবে করেছেন, এমন করেছেন এবং জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত তিনি আমার সাথে তর্কে গেছেন যে মহামতি মার্কস বলে গেছেন যে প্রপার্টি ইজ থেফট। তথাপিও বলা দরকার, এই সকল কিছুর মধ্যেও একটি কথা সুস্পষ্টভাবে সকল সন্দর্ভে প্রতিফলিত হয়েছে যে সুরঞ্জন সেনগুপ্ত একজন সত্যিকারের বাঙালি, সত্যিকার একজন স্বদেশপ্রেমিক ছিলেন, যার বাংলাদেশের প্রতি আনুগত্য নিয়ে, বাংলাদেশের স্বার্থের আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন তোলা যায়নি। এবং যিনি বাংলাদেশের প্রবৃদ্ধির জন্যে, বাংলাদেশের শান্তির জন্যে, বাংলাদেশের সংহতির জন্যে আজীবন তার চেষ্টা প্রযোজিত করে এই লক্ষ্যে আমরা যারা রয়ে গেছি আমাদেরকে এগিয়ে যাওয়ার উৎসাহ জুগিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আবারও সুরঞ্জিত সেনের যে সাক্ষাৎকারগুলো আছে বিভিন্ন পত্রিকায় বের হয়েছে সেখান থেকে একটু উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলছেন যে 71-এ যখন আমার এলএমজি চালিয়েছি, অনেকটা এক হাতেই চালানোর অভ্যাস আমার ছিল, অভ্যস্ততাও আমার ছিল এবং সেই সক্ষমতাও আমি দেখেছি। দলের সবাই আমাকে এই জন্য আলাদা নামেই ডাকতো, কিন্তু যখন আমি এলএমজি চালিয়েছি তখন কিন্তু আমার মনে হয়নি যে এই দেশে এক সময়ে ধর্মভিত্তিক আইন, ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা, সংবিধানের উপরে ধর্মের একটা প্রলেপ এবং অসাম্প্রদায়িকতা উঠে যাবে, সেটি কিন্তু আমার কখনো মনে হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারপরেও দেশের জন্য, দেশের স্বার্থে মেনে নিতে হয়েছে। হয়তো মেনে নেওয়াটাই স্বাভাবিক, কারণ এই দেশটির 45 বছর, এই 45 বছরে বহু চড়াই উত্তরাই এই দেশটি পার করেছে। তারপর আরও 45 বছরে আরও পবিত্র বিশুদ্ধ এই দেশটি হবে। সেই দেশের জন্য আমি অপেক্ষায় এতকাল ছিলাম। আসলে দেখুন, আমি একটু বসে বসে স্মরণে আনছিলাম, আমরা তো অনেক পরের মানুষ স্যারদের চেয়ে। তো সেখানে আমাদের তারুণ্য যখন, অর্থাৎ 70-এর দশক, 80-র দশকে, তখন বঙ্গবন্ধু তো আকাশ সমান, তার সাথে তুলনা করার বিষয় নয়। তারপরে যাদের রাজনীতির ময়দানে হিরো হিসেবে আমাদের সেই তরুণ বয়সে দেখতাম নির্মোহভাবে, তাদের মধ্যে অবশ্যই সুরঞ্জন সেনগুপ্ত সবার আগে। তিনি যে মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে তার যে ক্ষীণ আক্ষেপের কথা বললেন যে মেনে নিতে হয়েছে বা ইত্যাদি, এটাকে আমি খুব চমকে যাওয়ার মতো কিছু দেখি না। আমি এভাবেই দেখি, তিনি যে শুদ্ধ রাজনীতি করে গেছেন এবং তিনি যে আদর্শ, এই যে বারবার অসাম্প্রদায়িক বলছি, আমি কথাটাকে অন্যভাবে বলতে চাই যে আসলে অসাম্প্রদায়িকতা বাংলাদেশের ইতিহাসের একটা সাধারণ একটা হিসেব। মাঝে মাঝে 1905-এ একবার সাম্প্রদায়িকতা তৈরি করার চেষ্টা, সবই রাজনীতির জায়গা থেকে এসছে, একবার চেষ্টা করা হয়েছিল, অনেক ক্ষতি করে দিয়েছে। এরপরে আমরা দেখেছি যে পাকিস্তান হয়ে যাওয়ার পরে আবার এক ধরনের সাম্প্রদায়িকতা দিয়ে রাজনীতি করার একটা প্রবণতা হয়েছে। অতঃপর এসে মুক্তিযুদ্ধের অনেকটা পরে এসে আবার সাম্প্রদায়িকতা ঢুকে গেছে। এগুলো হচ্ছে অনুষঙ্গ, কিন্তু প্রকৃত এগুলো যদি আমরা সাফাই করি, একটা নির্যাস নিয়ে যাই, সেখানে তো অসাম্প্রদায়িকতাই দেখব, যেটাকে খুব স্বাভাবিকভাবেই সুরঞ্জিত সেনের মতো মানুষরা লালন করে গেছেন বলেই পরে তাকে রাজনৈতিকভাবে যেটুকু তাকে চিন্তা করতে হয়েছে, তিনি তার ইন্টারভিউতে দিয়েছেন, সেগুলো কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার ভিতর থেকে তাদের যে অসাম্প্রদায়িক চেতনা, তার থেকে তিনি কখনো সরে এসেছেন, এটা কিন্তু আমরা কোনো উদাহরণ দিয়েও বলতে পারবো না।
এবং এটাই আমি বলবো এই শেষ সময়ে এসে যে এগুলোই যদি কিঞ্চিত আমাদের আলো দরকার পড়ে সামনে এগিয়ে যাওয়ার, এখান থেকে আলো নেয়ার যথেষ্ট সুযোগ আছে। স্যার সৃজিত আমরা ফ্রেন্ডরা সে আলোর একেবারে বর্তিকা শেষ হয়ে পর্যায়ে দাঁড়াবেন। চলে এসেছি স্যার, আপনাকে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব এবং আমরা সবাই মরবো এবং আমরা সবাই আমাদের চলে যেতে হবে, এটাই কিন্তু স্যার বাস্তবতা এবং এটা আমাদের মানতেই হবে এবং এর চেয়ে বড় বাস্তবতা আমার নেই। স্যার আমার এই মুহূর্তে নেপোলিয়নের সেই বিখ্যাত মন্তব্য মনে পড়ছে যে তিনি বলছেন যে মৃত্যুর পর আমার হাত দুটি যেন উন্মুক্ত থাকে, কারণ এই পৃথিবী থেকে যে আমি যে কিছুই নিয়ে যাচ্ছি না সেটির যেন একটা মানুষ দেখে শেখে। এবং চেঙ্গিস খানের কথা আমরা জানি, কসাই হিসেবে যিনি প্রতিষ্ঠিত, তিনি বলছেন যে এত বিভৎসতা, এত নৃশংসতা, কিন্তু তারপরে মৃত্যুর পর আমার হাতে কাটা দাগ, কিন্তু এই হাতে কিন্তু আর কোনো কিছু নেই। এবং এই মুহূর্তে আমি সুরঞ্জিত সেনকেও সেই জায়গায় নিতে চাই এবং তার প্রপার্টি, যেটি আপনি বলছিলেন তার সম্পদ টম্পদ সমস্ত কিছু দিয়ে তিনি বলে গেছেন যে আসলে এই পৃথিবী থেকে কিছুই নেয়ার থাকে না, শুধু ভালোবাসা আর শ্রদ্ধা ছাড়া। কি বলবেন? ধন্যবাদ। সুরঞ্জিত সেনগুপ্তের মধ্যে দিয়ে আমরা আরেকজন আমাদের দেশের একজন কি বলবো একদম শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি, কম করে বললে হবে। তো মূল কথা আপনি একটু আগে বলেছেন যে তিনি আপাতমস্ত বাঙালি ছিলেন। বাঙালি হওয়া এই দেশে ডিফিকাল্ট, বাট নট ফর হিম। সুরঞ্জিত সেনগুপ্তের জন্য ডিফিকাল্ট নয় কিন্তু, এবং এইরকম আরও অনেকে আছেন, আমাদের অনেকের জন্য বাঙালি হওয়া এখন ডিফিকাল্ট। এবং এইটাই আমাদের জাতীয় জীবনের $1 মিলিয়ন প্রশ্ন এই মুহূর্তে, যেটা আমাদেরকে ঘুরপাক খাচ্ছে, যার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বলুন, আমাদের নেত্রী যিনি জননেত্রী শেখ হাসিনা বলুন, আমরা সবাই জেনে বুঝে আমরা এটা লড়াই করছি। এবং এই যে অসাম্প্রদায়িক যে একটা প্রদীপ শিখা, এটাকে শেখ হাসিনা এরকম ঢেকে বাতাস থেকে বাঁচাবার চেষ্টা করছেন। কারণ আমি বিশ্বাস করি একজন বয়স্ক লোক হিসাবে ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এই দেশে আরও 40-50 বছর এইটা পুরোপুরি নিববে কিনা মানে আমি জানি না। আমার মনে ভয় হয় যে এটা ফুল সার্কেল সাম্প্রদায়িকতা যাবে, ফুল সার্কেল গিয়ে আবার ফুল সার্কেল ব্যাক হয়ে। স্যার আমি একেবারে শেষ পর্যায়ে আমার অনুষ্ঠান শেষ করতে হবে, তাহলে আপনারা বাংলাদেশের অনেক চড়াই উতরাই কাছ থেকে দেখেছেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন টিকে থাকাটা অনেক বেশি জরুরি, কিন্তু আমরা এই প্রজন্মের সন্তান হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কখনো সাম্প্রদায়িকতার দেশ হতে পারে না, কারণ জ্ঞান বিজ্ঞান ইতিহাস পৃথিবী যেভাবে এগোচ্ছে সেই ধারাবাহিকতার বাংলাদেশের যেতেই হবে। সো এই মাটি কখনো এই ঠিক আছে, আপনি আগামী প্রজন্মের আমরা বিশ্বাস করি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।